সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেসিকের ৩ নাম্বার ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এবং এই বেসিকের ৩ নাম্বার ক্লাসের হেডিংটা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা মৌলিক যে ব্যঞ্জনবর্ণ রয়েছে, আমরা জানি যে ব্যঞ্জনবর্ণ টোটালি হচ্ছে ১৯টা। তার মধ্যে মৌলিক ব্যঞ্জনবর্ণ ছিল হচ্ছে ১৪টি। সেই ১৪টি ব্যঞ্জনবর্ণ আজকে আমরা শিখব এবং এই ব্যঞ্জনবর্ণগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ দিয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে থাকে, সেইটাও আজকে আমরা শিখব। তবে আপনারা এই বর্ণগুলা কোথায় গিয়ে কি ধরনের সাউন্ড দিবে সেইটা নিয়ে কোনো টেনশন করবেন না। সেইটা আপনাদের মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব একমাত্র আমার। তার আগে আপনাদের কিছু কাজ আছে, সেগুলো আপনারা করবেন। এরপরে কোথায় গিয়ে একটি বর্ণ কেমন সাউন্ড দিবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম সাউন্ড দিয়ে থাকে, সেইটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সেইটা নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র আপনারা একটু টেকনিকের মাধ্যমে দেখেই শিখে যাবেন। তো দেখেন, কোরিয়ান ভাষার যে মৌলিক ব্যঞ্জনবর্ণ ছিল ১৪টি, সেই ১৪টি ব্যঞ্জনবর্ণ এখানে একটার পর একটা সুন্দর করে লেখা আছে। তো খেয়াল করেন, আমরা প্রথমে যে ব্যঞ্জনবর্ণটা দেখতে পাচ্ছি, এই ব্যঞ্জনবর্ণটা একটু খেয়াল করেন। আমরা প্রথমে যে ব্যঞ্জনবর্ণটা দেখতে পাচ্ছি, এই ব্যঞ্জনবর্ণটার নাম হচ্ছে গিউক। এই ব্যঞ্জনবর্ণটার নাম হচ্ছে গিউক। তো দেখেন, মোটামুটি সাতের মতো দেখতে। এই ব্যঞ্জনবর্ণটার নাম হচ্ছে গিউক। এর পরবর্তীতে আরেকটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইংরেজির এল এর মতো দেখতে, সেটার নাম হচ্ছে নিউন। এরপরে আরেকটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দ্বিগুত। এখানে খেয়াল করে দেখেন, এটার নাম হচ্ছে দ্বিগুত। এর পরবর্তী বর্ণের নাম হচ্ছে দেখেন রিউল। তারপরে যেটা আছে একটা ঘরের মতো, যদি দেখতে বলেন একটা ঘরের মতো চারকোনা, আবার বলতে পারেন চতুর্ভুজ, সেটা একটা, তাকে বলা হয় মিউম। এরপরে যে বর্ণটি আছে এই বর্ণটার নাম হচ্ছে বিয়োগ। তারপরে আরেকটা বর্ণ দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে শিয়ত। ভালো করে লক্ষ্য করেন, এই বর্ণটার নাম হচ্ছে শিয়ত। এবং লাস্টে, প্রথম লাইনের লাস্টে একটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি শূন্যের মতো। এই বর্ণটা আমরা এর আগেই পরিচিত হয়ে গেছি, একদম শূন্যের মতো দেখতে। এই বর্ণটার নাম হচ্ছে ইয়ং। তো দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের ডান দিকে বেশ কিছু বর্ণ আছে। পূর্বে যে শিয়ত বর্ণটা শিখলাম, সেই শিয়ত বর্ণের সাথে ছোট একটা টান যদি থাকে, তখন সেই বর্ণটার নাম হয়ে যায় জিউত। এবং সেই জিউতের উপরে যদি আবার একটা টান থাকে, তখন সেই বর্ণের নাম হয়ে যায় কি, সিউত। তারপরে দেখেন, আমরা আরেকটা বর্ণ দেখতে পাচ্ছি ইংরেজির সাত এর মতো দেখতে। এই বর্ণটার নাম হচ্ছে কিউ। ইংরেজির সাতের মতো দেখতে যে বর্ণটা আছে, এই বর্ণটার নাম কি, এই বর্ণটার নাম হচ্ছে কিউ। এরপরে ইংরেজিতে ই বর্ণ আছে, সেই বর্ণের মতো দেখতে এই বর্ণটার নাম হচ্ছে থিউত। এরপরে দেখেন, এই ফিউ বর্ণটা দুই রকম ভাবে লেখা যায়। তো দেখেন, আপনারা যেটা মন চায় লিখতে পারেন। তো খেয়াল করেন, এই বর্ণটার নাম হচ্ছে ফিউ। এই বর্ণটা দুই রকম ভাবে লেখা যায়, এই বর্ণটার নাম ফিউ। এবং লাস্টে যে বর্ণটা আছে, সেই বর্ণটা একটা শূন্যের উপরে দুইটা টান, প্রথমে একটু বড় টান হবে, পরবর্তীতে একটা ছোট টান হবে, অথবা পরবর্তীতে অবলিক দিয়ে আরেকটা লেখা আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, এই বর্ণটার নাম হচ্ছে হিউত। এটা হচ্ছে হ, হস্যি, হর্ষৌ ত, হিউত। তাহলে আমরা এই যে মৌলিক যে ব্যঞ্জন বর্ণ আছে ১৪টি, এই ১৪টি ব্যঞ্জন বর্ণ নামগুলো আমরা দেখলাম। আপনারা নামগুলো একদমই হুবহু মুখস্থ করে ফেলবেন। আপনারা নামগুলো একদমই হুবহু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তো মুখস্থ যদি আপনারা করেন, তারপরে দেখবেন যে এইটা আপনাদের কাছে একদমই পানির মতো সহজ হয়ে গেছে। আপনারা বারবার এটা কি করবেন, খাতায় লিখবেন। একবার সিধা দিক থেকে লিখবেন, একবার উল্টা দিক থেকে লিখবেন। এভাবে মোটামুটি ১৫-২০ বার যখন লিখবেন, তখন দেখবেন এই ব্যঞ্জন বর্ণগুলো আপনার একদমই আয়ত্ত হয়ে গেছে। যখন এই ব্যঞ্জন বর্ণগুলো আয়ত্ত হয়ে যাবে, তারপরে দেখবেন আপনার বাদবাকি কাজগুলা একদমই অত্যন্ত সহজ হয়ে যাবে। তো খেয়াল করেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ব্যঞ্জন বর্ণের নামগুলো মুখস্থ করা। যদি আপনারা এই ব্যঞ্জন বর্ণের নামগুলো মুখস্থ করতে পারেন, তাহলে এই ব্যঞ্জন বর্ণগুলো কোথায় গিয়ে কেমন ধরনের সাউন্ড দিবে, সেটা আপনাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে এই ব্যঞ্জন বর্ণগুলা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রকম সাউন্ড দিবে, বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ আমাদের ভাষায় যেমন আমরা একটা বর্ণের পরে আরেকটা বর্ণ লিখে থাকি, কিন্তু কোরিয়ান ভাষায় কিন্তু এমনটা না। দেখেন, কোরিয়ান ভাষায় হতে পারে একটা বর্ণ ধরেন আমি লিখলাম,
একটা বর্ণ আমি লিখলাম। লেখার পরে যে তার পাশে লিখবো এরকম না, তার নিচেও হতে পারে আবার পাশেও হতে পারে। তো দেখেন নিচে হলো, এরপরে দেখেন আরেকটা বর্ণ আমি লিখলাম। এই বর্ণ লিখার পরে দেখেন আবারও আরেকটা বর্ণ যদি আমি লিখি দেখেন আবারও নিচে হলো। ঠিক আছে? এভাবে উপরে নিচে, উপরে নিচে এভাবেও হতে পারে। আবার একটা বর্ণের পরে একটা বর্ণ হতে পারে। এখন দেখেন একটা বর্ণ বসতেছে একদমই প্রথমে বসতেছে, আবার একটা বর্ণ বসতেছে নিচে, আবার একটা বর্ণ দেখেন ওপরে বসতেছে, নিচে বসতেছে, এভাবে বসতে পারে। আবার যদি আপনারা একটা কথা বলেন, যেরকম আমি যদি এই বর্ণটা লিখি, খেয়াল করেন, এই বর্ণটা যদি লিখি, তাহলে কি হয় খেয়াল করেন, এখানে দেখেন ৩ টা বর্ণ আছে, প্রত্যেকটা পাশাপাশি। তো আমরা যদি ভাবি এই বর্ণটা প্রথমে আছে, এই বর্ণটা মাঝে আছে, এই বর্ণটা শেষে আছে। তো এরকম পজিশন গুলো ভাবতে পারি যে বর্ণগুলোর পজিশন গুলো ভাবতে পারি। আবার যদি একটা বর্ণ দেখি, এই যে দেখেন এই কিউব বর্ণটা, প্রথম যে বর্ণটা, এই বর্ণটা দেখেন এই যে প্রথমে উপরেও আছে, আবার কোথাও আছে নিচেও আছে। ঠিক আছে? এভাবে একটা বর্ণ বিভিন্ন জায়গায় থাকতে পারে। ঠিক আছে? এই বিভিন্ন জায়গায় থাকলে খেয়াল করেন, যখন এই বিভিন্ন জায়গায় থাকবে তখন এই বর্ণগুলা কিন্তু বিভিন্ন রকম সাউন্ড দিয়ে থাকে। অর্থাৎ যখন উপরে বসে একরকম সাউন্ড দেয়, যখন নিচে বসে আরেক রকম সাউন্ড দেয়। ঠিক আছে? এভাবে বিভিন্ন রকম সাউন্ড দেওয়ার কারণে আর কি এই বর্ণগুলা মুখস্থ করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো আপনারা যদি বর্ণগুলার নাম মুখস্থ করতে পারেন, তাহলে বাদবাকি জিনিসগুলো আপনাদের কাছে একদম পানির মতো সোজা হয়ে যাবে। ওইটা আর আপনাদের কখনো কি হবে না? বাধবে না। এখন খেয়াল করেন, আমরা কেমন টেকনিকের মাধ্যমে ওই বিভিন্ন জায়গায় একটা বর্ণ বসলে বিভিন্ন রকম যে সাউন্ড দিয়ে থাকে সেটা শিখতে পারি। তো আমাদের কাছে একটা টেকনিক আছে, খেয়াল করেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে ব্যঞ্জন বর্ণ আছে সেটার যে নামগুলো আছে প্রত্যেকটার মাঝে দেখেন কি আছে? উ আছে। এই বর্ণগুলা কেটে দিবেন। কি করবেন? এই মাঝের যে বর্ণটা আছে, এই বর্ণগুলো আমি কি করলাম? কেটে দিলাম। সবাই একটু খেয়াল করেন। আমি প্রতি দারই বর্ণ যেটা আছে সেটা আমি কি করলাম? মাঝের বর্ণটা কেটে দিলাম। খেয়াল করেন, একদম মাঝের বর্ণ কেটে দিলাম। এবং লাস্টে যে ইয়ং আছে, এই ইয়ং বর্ণটা দেখেন ২ টা অক্ষরই কেটে দিলাম। প্রথম ২ টা অক্ষর, অর্থাৎ লাস্ট অক্ষরটা রাখলাম। আর বাকি বর্ণগুলার মাঝের অক্ষর শুধু কেটে দিছি। এবার দেখেন কেন কেটে দিলাম? কারণ আমরা এখন একটা টেকনিক শিখতে যাচ্ছি, যে টেকনিকের মাধ্যমে একটা ব্যঞ্জন বর্ণ বিভিন্ন জায়গায় বসে যে বিভিন্ন রকম সাউন্ড দিয়ে থাকে সেগুলা কিভাবে সহজে আয়ত্ত করতে পারি সেই টেকনিক। ঠিক আছে? তো আমরা যে টেকনিকটা এখন অবলম্বন করব, এই টেকনিকটা আমরা বিভিন্ন রকম ভাবে আর কি শিখতে পারি। তো সবাই একটু খেয়াল করেন, এই যে এখানে আমরা যে 14টা বর্ণ দেখতে পাচ্ছি, এই 14টা বর্ণ দেখেন যদি নাম আপনার মুখস্থ থাকে তাহলে টেকনিকটা কত সোজা হয়ে যায়। ধরেন আপনার 14টা বর্ণ খুবই সুন্দরভাবে মুখস্থ আছে, তখন আপনি কি করবেন? যে কোনো একটা বর্ণের যে নাম হয়, সে নামের শেষ অক্ষর যেটা হয় সেইটা ওই বর্ণটা নিচে বসলে সাউন্ড দিয়ে থাকবে। অর্থাৎ এখানে যে 14টা বর্ণ আছে, ওই 14টা বর্ণেরই নাম যদি আপনার মুখস্থ থাকে, তাহলে ওই বর্ণটার নাম আপনি উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর যেটা দ্বারা, তখন ওই বর্ণটা ওই শেষে একদমই নিচে যখন বসে তখন সেই উচ্চারণটা দিয়ে থাকে। এখন আমরা যদি বলি প্রথমে যে গিউক বর্ণটা আছে, একটু লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে কোন বর্ণ আছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমে গিউক নামে একটা বর্ণ আছে। ঠিক আছে? তো দেখেন আমরা যে গিউক নামে একটা বর্ণ দেখতে পাচ্ছি, এই গিউক নামের বর্ণ উচ্চারণ করতে গিয়ে আমি বলছি কিন্তু প্রত্যেকটা অক্ষরেরই যখন উচ্চারণ করতে যাবেন, প্রত্যেকটা যে কোরিয়ান বর্ণ আছে এইটা যখন আমাদের ভাষায় উচ্চারণ করতে যাবেন, যেমন আমি প্রথম বর্ণটা ছিল কোরিয়ানে, সেটার নাম ছিল গিউক। এই যে গিউক উচ্চারণ করতে গেলাম, শেষ অক্ষরটা কি দাঁড়ালো? শেষ অক্ষরটা ক দাঁড়ালো। এরপরে নিউন, শেষ অক্ষরটা কি? দন্ত ন। তারপরে শেষ অক্ষর দ্বিগুণটা উচ্চারণ করতে শেষ অক্ষর কি? ত। এভাবে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে শেষ অক্ষর যেটা দ্বারা সেইটাই ওই বর্ণটা নিচে বসলে সাউন্ড দিয়ে থাকে। তো খেয়াল করে দেখেন, আমরা যদি একটা বর্ণ লিখি, সবাই একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি একটা বর্ণ লিখি, এই যে গিয়ক, এই গিয়কটা দেখেন প্রথমে বসছে। ঠিক আছে? তাহলে প্রথমে বসলো, এরপরে এই বর্ণটা আবার নিচেও বসলো। এখন দেখেন এই যে প্রথমে বা বলেন উপরে যে বসলো, আবার নিচেও বসলো। ঠিক আছে? আমি মূলত এখন আপনাদের যেটা নিশ্চিত করতেছি সেটা হচ্ছে কোন বর্ণ যখন নিচে বসবে, অর্থাৎ এই 14টা বর্ণ যখন নিচে বসবে তখন সেই বর্ণটা কোন সাউন্ডটা দিবে সেইটা আর কি আপনাদেরকে এখন আমি শেখাচ্ছি। এরপরে অন্যান্য টেকনিকের মাধ্যমে উপরে বসলে কি হবে সেটাও আমরা শিখবো। আপাতত প্রত্যেকটা বর্ণে যে এখানে যেরকম গিয়কটা নিচে বসছে, এইরকম নিচে বসলে কি সাউন্ডটা দিয়ে থাকে, যেমন আরেকটা বর্ণ যদি আমি লিখি, ঠিক আছে? আরেকটা বর্ণ যদি এটা লিখি, দেখেন এই দ্বিগুণটা কিন্তু নিচে বসছে।
ঠিক আছে? তাহলে এই যে নিচে যে বর্ণ প্রত্যেকটা বসতে পারে, এই নিচে বসলে যে কি সাউন্ড দিবে সেইটা আপাতত ক্লিয়ার করতেছি। তো দেখেন প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে এই যে গিউক বর্ণটা আমি ধরেন উচ্চারণ করতে গেলাম। উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর কি দাঁড়ালো? ক। অর্থাৎ সর্বশেষ অক্ষর যেটা সেইটাই হচ্ছে নিচের সাউন্ড। সেইটাই কোথাকার সাউন্ড? সেইটাই হচ্ছে নিচের সাউন্ড। এরপরে দেখেন তাহলে স্টাই যদি হতো তাহলে এই যে নিচে এই যে এটা লিখলাম, এই বর্ণটা লিখলাম, নিচে যে গিউকটা আছে তাহলে এই গিউকটা সাউন্ড কি দিবে? ক দিবে। আর উপরে যেটা আছে সেটা কি? সেটা অন্য সাউন্ড দিবে, সেটা আমরা শিখবো। আপাতত নিচেরটা শিখতেছি। এবার আসেন এই দ্বিগুদ বর্ণটা খেয়াল করে দেখেন। দ্বিগুদ বর্ণটা যেহেতু নিচে আছে তাহলে সেই অনুযায়ী কোন সাউন্ড দেয়? এই যে এখানে লক্ষ্য করে দেখেন দ্বিগুদ বর্ণটা উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর দ্বারা ত। তাই এই যে নিচে বসলে এ সাউন্ড দিবে ত। এখন এই যে বিউপ উপরে বসছে এটা কি সাউন্ড দিবে সেটা আমরা পরে শিখতেছি। আপাতত শুধুমাত্র নিচে যে সাউন্ডটা সেইটা কিন্তু আমরা খেয়াল করে সেইটা শিখবো। আরেকটা বর্ণ যদি আমি লিখি একটু খেয়াল করেন, আমি যদি এই বর্ণটা লিখি তো আপনারা কিন্তু খেয়াল করে দেখেন এই বর্ণটা আপনারা অলরেডি স্বরবর্ণের মধ্যে শিখে গেছেন। তাহলে এই বর্ণটার নাম কি? আ। ওই বর্ণটার নাম হচ্ছে আ। কিন্তু এই বর্ণের নিচে যদি আপনি এই রিউল বর্ণটা লেখেন তাহলে দেখেন রিউল বর্ণ বরাবর চলে যান। এই যে আমরা রিউল বর্ণ বরাবর চলে গেলাম। এখন রিউল বর্ণটা যেহেতু নিচে আসে তাহলে নিচে থাকলে কি বলছি? ওই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর যেটা দ্বারা সেইটাই মূলত হচ্ছে নিচের সাউন্ড। তাহলে সর্বশেষ নিচে যেহেতু বসে তাহলে সর্বশেষ অক্ষর হচ্ছে ল। তাই এখানে উচ্চারণ দিবি আল। উচ্চারণ দিবি উপরেরটা হচ্ছে আ, আর নিচে যেহেতু রিউল বসে তাই উচ্চারণ দিবি ল। তাহলে হলো আল। এভাবে আমরা প্রত্যেকটা বর্ণ যদি নিচে বসে তাহলে কি সাউন্ড হয় সেটা ক্লিয়ার হয়ে যেতে পারি। তাহলে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর অর্থাৎ দেখেন প্রথম বর্ণের সর্বশেষ অক্ষর ক, তারপরে এটা হচ্ছে দন্ত ন, তারপরে ত, ল, ম, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে কি করতে গিয়ে? উচ্চারণ করতে গিয়ে প্রত্যেকটা বর্ণই উচ্চারণ করতে গিয়ে যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটা নিচে বসলে দিয়ে থাকবে। ওই বর্ণটা যদি নিচে বসে তখন ওই সাউন্ডটা কি করবে? দিয়ে থাকবে। ভালো করে খেয়াল করেন। প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর যেটা দাঁড়াচ্ছে নিচে বসলে ওই বর্ণটা কিন্তু সেই সাউন্ডটাই দিয়ে থাকতেছে। এইটাই আমি বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা আপাতত একটা বর্ণ তিনটা জায়গায় বসতে পারে। একটা বর্ণ তিনটা জায়গায় বসতে পারে। কোথায় বসতে পারে? নিচে বসতে পারে। খেয়াল করে দেখেন একটা বর্ণ কোথায় কোথায় বসতে পারে? একটা বর্ণ ওপরে বসে, ওপরে। ঠিক আছে? ওপরে বসে আর হচ্ছে নিচে বসে। ভালো করে খেয়াল করেন। আমি সেটা আপনাদেরকে দেখাইছি। একটা বর্ণ কোথায় বসে? ওপরে বসে, নিচে বসে। এখন নিচে বসলে তো আমরা যে প্রত্যেকটা বর্ণ কি ধরনের সাউন্ড দেয় সেইটা ক্লিয়ার হলাম। এবার আসেন ওপরে বসলে কি সাউন্ড দিবে সেইটা আমরা একটু ক্লিয়ার হব। তো ওপরের আবার পজিশন হচ্ছে তিনটা। ঠিক আছে? ওপরের পজিশন কয়টা? ওপরের পজিশন আবার তিনটা। একটা হচ্ছে প্রথমে, আপনারা বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। একটু পরে অলরেডি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ? এখন প্রেশার নেওয়ার দরকার নেই। তাহলে ওপরের পজিশন হচ্ছে তিনটা। প্রথমে, মাঝ, আর একটা হচ্ছে শেষ। মাঝ, শেষ। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই মাঝে বলেন আর শেষ বলেন একটাই একটাই কল্পনা করবেন। আর প্রথমে একটা কল্পনা করবেন। তাহলে আমরা বলতে পারি যে একটা বর্ণ বসতে পারে উপরে আর নিচে। হ্যাঁ? তো নিচেরটা আমরা ক্লিয়ার হইছি। এবার উপরেরটা ক্লিয়ার হতে গিয়ে দেখলাম উপরের পজিশন হয় তিনটা। একটা হচ্ছে প্রথমে, মাঝে, শেষে। কিন্তু আমরা মাঝখান আর শেষে ওই দুইটাকে এক জায়গাত করে দিব। আর আরেকটা যে প্রথমে থাকে সেটাকে আলাদা করব। তাহলে আমরা বলতে পারি প্রথমে, শেষে, আর আমরা আরেকটা বলতে পারি নিচে। প্রথমে, শেষে, নিচে। প্রথমে, শেষে, নিচে। এভাবে একটা বর্ণ বসতে পারে। ঠিক আছে? তাহলে প্রথমে, শেষে, নিচে। এভাবে যদি একটা বর্ণ বসে তখন আমরা সেই বর্ণটা আসলে কিভাবে আর কি উচ্চারণ করব। আমরা তো নিচের বর্ণটা ক্লিয়ার হয়ে গেছি। কিন্তু উপরে বসলে, প্রথমে বসলে কি সাউন্ড দিবে, শেষে বসলে কি সাউন্ড দিবে সেইটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। সেইটা আমরা আরেকটা টেকনিকের মাধ্যমে শিখব। তো সবাই একটু লক্ষ্য করেন। আমরা আরেকটা টেকনিকের মধ্যে চলে যাই। এবার দেখেন এই টেকনিকটা খুবই আপনারা একদমই খুবই গভীরভাবে যেটা শিখতে পারেন সেটা একটু খেয়াল করেন। আমি বর্ণগুলোকে একটু টেকনিকের মাধ্যমে দেখানোর জন্য আলাদাভাবে লিখেছি। তো সবাই একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে এখানে বেশ কিছু টেকনিক দেখাবো। এই টেকনিকটাকে ত্রিভুজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা বর্ণের কিন্তু আপনারা নিচে বসলে কি সাউন্ড দেয় সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন। কারণ ওই বর্ণটার উচ্চারণ করতে গিয়ে শেষ অক্ষর যেটা দাঁড়ায় সেটাই কিন্তু কি হয়? নিচে সাউন্ড দিয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি যে একটা বর্ণ ৩ টা জায়গায় বসে। প্রথমে, শেষে আর নিচে। তাহলে নিচেরটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছি তাহলে আমরা প্রথমেরটা ক্লিয়ার হবো আর এখন শেষেরটা ক্লিয়ার হবো। তো সেটা আমি আপনাদেরকে একটা ত্রিভুজের মাধ্যমে ত্রিভুজ আঁকায় দেখাবো। তো দেখেন আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন।
এই ত্রিভুজটা আঁকায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ত্রিভুজের যে নিচে বোঝাচ্ছে সেটা নিচে, তারপরে প্রথম কানি উপরে, প্রথমে বলতে পারেন উপরের প্রথম কানি প্রথমে আর উপরের শেষ কানি শেষে, এরকমটা আপনারা বলতে পারেন। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা বর্ণ, ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে ত্রিভুজটা এভাবে বোঝাতে চাচ্ছি। এই যে এরকম বড় একটা ত্রিভুজ আঁকা আপনাদেরকে যদি আমি দেখাই, তা আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে একদম নিচে বোঝাবি, নিচে। আর এটা বোঝাবি প্রথমে, আর এটা বোঝাবি শেষ। এই কানি দ্বারা আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি। তো খেয়াল করেন, আমরা তো প্রতিটা বর্ণের নিচে কি হবে সেটা তো ক্লিয়ার হয়ে গেছি, তাই আমি আপনাদেরকে সেইটা আর আমি আপাতত দেখাবো না, সেটা শুধুমাত্র লিখে দেবো। তাহলে আমরা বুঝেছি ত্রিভুজের নিচে কানি হচ্ছে নিচ পজিশন, তাহলে নিচে যেহেতু ক আছে, সর্বশেষ অক্ষর ক, তাই নিচের পজিশনে ক হবে। সর্বশেষ অক্ষর এই বর্ণের ত, তাই নিচের পজিশন গুলো আমরা আগে ক্লিয়ার করে নিই, তারপরে আমরা উপরের পজিশন গুলো আস্তে আস্তে এমনি ক্লিয়ার হয়ে যাবো। দেখেন এই বিয়োগ বর্ণটা সর্বশেষ অক্ষর প, তাই নিচে বসলে এটা প হবে, তাই মানে নিচের পজিশন বোঝালাম। এবার আসেন নিউন বর্ণটাও আমরা কি করি, ত্রিভুজের মাধ্যমে শিখে ফেলি। ঠিক আছে, দেখেন সর্বশেষ অক্ষর কি দন্তন্য ন, তাই এখানেও হয়ে যাবে কি দন্তন্য ন হয়ে যাবে। এরপরে আমরা আবার একটা ত্রিভুজ আঁকায় দিই, খেয়াল করেন, এটা সর্বশেষ অক্ষর ম, তাই এটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা ইয়ং নামে একটা বর্ণ দেখতেছি। এই ইয়ং বর্ণটা খেয়াল করেন, এই ইয়ং বর্ণটার আমি প্রথম দুই অক্ষর কেটে দিছিলাম, সর্বশেষ অক্ষর রাখছিলাম, তার মানে ইয়ংটা শুধুমাত্র নিচে বসলে 19 স্বর দিবে আর কোথাও বসলে সাউন্ড দিবে না। তাই এটা আর আমি ত্রিভুজের মাধ্যমে দেখাইলাম না, এটা আপনারা বলতে পারেন একরকম ব্যতিক্রম। ঠিক আছে, এবার আসেন আমরা এই বর্ণগুলার বাকি সাউন্ড গুলো একটু দেখে নিই। তো সবাই একটু লক্ষ্য করে ভালো করে বুঝলে দেখলে বুঝতে পারবেন, একটু লক্ষ্য যদি আপনারা করেন তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন যে আমরা যে বর্ণগুলা দেখলাম, এই বর্ণগুলা প্রত্যেকটা নিচে বসলে কি সাউন্ড দেয় সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা ত্রিভুজের নিচে সেই বর্ণগুলা লিখেও নিছি, কারণ ওগুলো আমরা খুব সহজে শিখছি। প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে শেষ অক্ষর যেটা, সেইটাই হবে ওই বর্ণ নিচে বসলে সাউন্ড। তাহলে দেখেন প্রত্যেকটা ত্রিভুজের নিচে লিখে দিছি, তার মানে নিচে বসলে ক সাউন্ড দিবে প্রথম বর্ণ, গিউকটা ক দিবে কারণ ওর শেষ অক্ষর কি আছে, শেষ অক্ষর ক আছে। দ্বিগুণটা কি দিবে, শেষ অক্ষর তো আছে, তাই ত সাউন্ড দিবে। এবার আসেন আমরা খুব সহজে শিখবো, এটা দেখেন যদি প্রথমে বসে তাহলে দিবি খ, আর যদি শেষে বসে, বলতে পারেন শেষে আর মাঝে একই পজিশন বোঝায়। ঠিক আছে, তাই আমি এই মাঝখান থেকে একটু ইন্ডিকেট করে দেখা দিচ্ছি, মাঝে বা শেষে বসুক একই সাউন্ড দিবে। তাহলে নিচে বসলে ক, প্রথমে বসলে খ, শেষে বা মাঝে বসলে গ। তাহলে আমি ভালো করে খেয়াল করেন, নিচে বসলে ক সেটা আগেই ক্লিয়ার হয়ে গেছি, প্রত্যেকটা বর্ণের নিচের অংশটা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে নিচে বসলে ক, প্রথমে বসলে খ, আর মাঝে বা শেষে যেটাই বসুক, মাঝে বসুক শেষে বসুক গ দিবি। তাহলে এটা আমরা কিভাবে মুখস্থ করতে পারি, আমরা এই যে ক থেকে শুরু করব, ক খ, ক খ, আবার খ থেকে শুরু করে গ, তার মানে আমরা যাচ্ছি এদিক থেকে ক খ গ, ক খ গ, ভালো করে খেয়াল করেন, ক খ গ, আপনি নিচ থেকে শুরু করবেন, ক খ গ। ক হচ্ছে নিচে, খ হচ্ছে প্রথমে, গ হচ্ছে শেষে, ক খ গ, ক খ গ। আমরা কিন্তু একদম সহজে মুখস্থ করে ফেলতে পারি। তাহলে গিউক বর্ণটা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম সাউন্ড দিয়ে থাকে, নিচে বসলে ক, প্রথমে বসলে খ, শেষে বসলে গ, তাই আমরা মুখস্থ করতে পারি ক খ গ। অর্থাৎ আমরা নিচ থেকে সুন্দর করে যেতে পারি ক খ গ, ক খ গ। এবার আসেন দ্বিগুণ বর্ণটা ত থ দ, সেম সেম, ত থ দ, অর্থাৎ নিচে বসলে ত, থ হচ্ছে প্রথমে বসলে, দ হচ্ছে শেষে বসলে, ত থ দ। যেমন আমরা প্রথম বর্ণটা শিখলাম ক খ গ, এবার বললাম ত থ দ, ত থ দ। তাহলে দেখেন আমরা প্রথম যে বর্ণটা শিখছি সেই বর্ণটাও সেম, এবং পরবর্তী বর্ণ যেটা শিখলাম সেটাও সেম। তার পরবর্তী দেখেন যে বিয়োগ বর্ণটা আছে, এই বর্ণটা দেখেন নিচে আসে প, তাহলে এখানে হবে ফ, তারপরে ব, প ফ ব। দেখছেন কত সোজা, ক খ গ, ত থ দ, প ফ ব। তাহলে দেখেন আমরা নিচের অংশ আগেই ক্লিয়ার হয়ে গেছিলাম, পরবর্তী অংশগুলাও কত সোজা। তো এগুলা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো দেখেন এই যে আমি যদি একটা বর্ণ লিখি, দেখেন আপনারা জানেন যে এই গিউক বর্ণটা যদি প্রথমে বসে, আমরা কিন্তু দেখলাম ক খ গ, তার মানে প্রথমে বসলে হবে খ, কারণ ক হয় নিচে বসলে, তাহলে ক খ, কারণ প্রথমে বসলে খ, আর শেষে বা মাঝে বসলে কি হয়, গ হয়। তাহলে এই যে এটা যেহেতু প্রথমে বসে, এই গিউকটা প্রথমে বসে, তাই আমরা লিখতে পারি খ,
তার সাথে যেহেতু আকার আছে তাই খ আকারে খা। তারপরে যেহেতু গিউক আবার পরে আছে অর্থাৎ শেষে আছে, তাহলে শেষে থাকলে কি হয়? গ হয়। কারণ আমরা শিখছি ক, খ, গ। তার মানে ক হচ্ছে নিচে, খ হচ্ছে প্রথমে, আর গ হচ্ছে শেষে। তাহলে ক, খ, গ। এই যে প্রথমটা প্রথমে বসছিল তাই এটা খ লিখছি, তার সাথে আকার দিছি, কিন্তু পরবর্তীতে আবার গিউক আছে সেটা শেষে আছে, তাই এটা হবে গ। আর গ এর সাথে কি হবে? হস্য হবে, খাগু। এই খাগু শব্দের অর্থ আসবাবপত্র বা ফার্নিচার যেটাকে বোঝায়। তাহলে আমরা কিন্তু দেখেন মোটামুটি এটার প্রথম পজিশন আর এটা শেষ পজিশন বুঝে গেলাম। আমি যদি আরেকটা বর্ণ লিখি, এই বর্ণটা তো লক্ষ্য করে দেখেন এই গিউকটা আছে প্রথমে, তো প্রথমে থাকলে কি হয়? খ হয়। এবং তার সাথে যেহেতু আকার আছে তাই আকার দিবেন, কারণ আমরা দেখছি গিউক বর্ণ ক, খ, গ। নিচে বসলে ক, প্রথমে বসলে খ, শেষে বসলে গ। তাহলে যেহেতু প্রথমে বসে তাই খ আছে, তার সাথে আকার আছে, আর নিচে বসলে কি হয়? ক হয়। তাই এখানে হবে খ আকার ক, খাক। খাক মানে প্রত্যেক, খাক মানে কি? প্রত্যেক। এভাবে মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাউন্ড দেয়, তবে আমরা সহজে শিখবো ক, খ, গ। তার মানে নিচেরটা তো আমরা আগেই ক্লিয়ার হয়ে গেছি, ওই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে শেষ অক্ষর যেটা সেটাই হচ্ছে নিচের সাউন্ড। তারপরে নিচ থেকে প্রথমে গেলাম, প্রথম থেকে শেষে। তাহলে ক, খ, গ, ক, খ, গ, ক, খ, গ। সেই অনুযায়ী আমরা বলতে পারি এই দ্বিগুদ বর্ণটা, এই দ্বিগুদ বর্ণটার উদাহরণ যদি আমি দিই, তাহলে দেখেন এই বর্ণটা একটা বর্ণ যেটা থেকে সাউন্ডটা হয়তো বা এখন আপনারা ক্লিয়ার হয়ে যাননি, আপনারা তাহলে নিচের বর্ণটা ক্লিয়ার হয়ে যেতেন। এই বর্ণটা দেখেন নিচে এই যে বিয়োগ আছে, খেয়াল করেন বিয়োগটা প্রথমে বসলে ফ হয়, তাহলে সেই অনুযায়ী আপনি কি করতে পারেন? এটা লিখতে পারেন ফ আকার ফ, তার সাথে যেহেতু আকার আছে তাহলে ফ আকারে ফা, তার সাথে আকার আছে তাই ফ আকারে ফা। তার সাথে যদি নিচে এই দ্বিগুদ বর্ণটা দিয়ে দেন, তাহলে দেখেন দ্বিগুদ নিচে বসলে কি হয়? ত হয়। এই যে সর্বশেষ অক্ষর ত, এ দেখেন ত্রিভুজের নিচেও আছে ত, তার মানে দ্বিগুদ নিচে বসলে ত হয়। ত, থ, দ। ত হচ্ছে নিচে, থ হচ্ছে প্রথমে, দ হচ্ছে শেষে। তাহলে সেই অনুযায়ী ফ আকারে ফা, আর নিচে যেহেতু দ্বিগুদ আছে তার মানে ত হয় ফাত। এই ফাত মানে গ্রহণ। এভাবে মনে করেন যে এই বর্ণগুলা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম সাউন্ড দিবে এরকম ভাবে। এরপরে খেয়াল করে দেখেন আমরা ফিউপেরটাও শিখলাম, ফিউপটা প্রথমে বসলে ফ সাউন্ড দেয়, সেই অনুযায়ী এখানে উচ্চারণ হলো ফ আকারে ফা, আত্ম ফাত। ঠিক আছে? এভাবে মনে করেন যে এই সাউন্ডগুলো আপনারা একদমই আয়ত্ত করে ফেলবেন। তাহলে আমরা শিখলাম গিউক বর্ণটা যেহেতু সাউন্ড ক, খ, গ। নিচে বসলে ক, প্রথমে বসলে খ, তারপরে গ। এরপরে দ্বিগুদ বর্ণটা ত, থ, দ। নিচে বসলে ত, প্রথমে বসলে থ, আর যদি শেষে বা মাঝে যেটা বলেন, আমরা মাঝখানে আর শেষখানে এক জাত করে দিছি, তাই শেষেই আমরা বলি, শেষে বসলে হবে দ। এরপরে বিয়োগ বর্ণটা নিচে বসলে প, প্রথমে বসলে ফ, আর শেষে বসলে দ। এই হচ্ছে মনে করেন যে তিনটা বর্ণ আমরা একদমই সহজভাবে শিখে ফেললাম। এই তিনটা বর্ণ আমরা একদমই সহজভাবে শিখছি। ক, খ, গ, ত, থ, দ, প, ফ, ব। ক, খ, গ, ত, থ, দ, প, ফ, ব। তাহলে ক, খ, গ। ক হচ্ছে নিচে, খ হচ্ছে প্রথমে, আর দ হচ্ছে ক, খ, গ। তাহলে গ হচ্ছে শেষে। তাহলে দ্বিগুতে যা, ত, থ, দ। ত হচ্ছে নিচে, থ হচ্ছে প্রথমে, দ হচ্ছে শেষে। এরপরে বলতে পারেন যে বিয়োগ, বিয়োগ বর্ণটা কি? নিচে বসলে প, তারপরে বসলে প্রথমে বসলে ফ, আর শেষে বা মাঝে বসলে ব। এই প, ফ, ব। এবার আসেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে দুইটা বর্ণ আমরা লিখছি। তো এই বর্ণ দুটো একটু লক্ষ্য করে দেখেন, একটা বর্ণ হচ্ছে নিউন। ভালো করে এখানে লক্ষ্য করে দেখেন এই বর্ণটার নাম কি? নিউন। তো এই প্রত্যেকটা বর্ণেরই নিচের অংশটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, কারণ ওই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে শেষ অক্ষর যেটা সেইটাই কিন্তু প্রথমে সাউন্ড দেয়। এবার আসেন এই বর্ণ দুইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবেন, এরপরে আমরা যে বর্ণগুলা শিখবো, এরপরে যে বর্ণগুলো আরো আসতেছে, আমরা তো কেবল তিনটা বর্ণ শিখলাম। ঠিক আছে? আমরা কেবল কি করলাম? আমরা কেবল হচ্ছে তিনটা বর্ণ শিখলাম। ঠিক আছে? এই তিনটা বর্ণ মনে করেন যে কি হলো? এই তিনটা বর্ণ একটু ব্যতিক্রম হলো, তবে সোজা। ক, খ, গ, ত, থ, দ, প, ফ, ব। ঠিক আছে? এই এরপরে একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখানে যে দুইটা বর্ণ দেখছি, এই যে নিউন বর্ণ আর মিউম বর্ণ। ঠিক আছে? এই নিউন বর্ণ আর মিউম বর্ণ, এই নিচের অংশটা এটা ক্লিয়ার হয়ে গেছি, কারণ ওই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে নিউন দন্ত্য ন আছে, তাই এখানে নিচে বসলে দন্ত্য ন হবে। এটার শেষ অক্ষর আছে ম, তাই নিচে বসলে ম হবে। এবার এই বর্ণটা একটু লক্ষ্য করে দেখেন, এই বর্ণটা যদি উপরে বসে তাহলে ওই বর্ণটাই উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর যেটা সেইটাই হবে। দেখেন প্রথম অক্ষর আছে দন্ত্য ন, তাই এখানেও হবে দন্ত্য ন, এখানেও হবে দন্ত্য ন। এই মিউম বর্ণটার প্রথম অক্ষর কি? ম, তাই প্রথমে বসলেও ম, শেষে বসলেও ম। ঠিক আছে? আমরা নিচেরটা কিন্তু ক্লিয়ার হয়েছে শেষ অক্ষর দ্বারা, শেষ অক্ষর দন্ত্য ন ছিল তাই নিচেও দন্ত্য ন, এটা শেষ অক্ষর ম ছিল তাই এটারও ম। আর এই বর্ণগুলোর প্রথম অক্ষর অনুযায়ী উপরের পজিশন গুলো ফিল আপ করবে। উপরের পজিশনে যেখানেই বসুক
এখন থেকে এটা ফিল আপ করবে, ঠিক আছে? এটা ফিল আপ করবে। কিন্তু ব্যতিক্রমী একটু খেয়াল করেন, এই যে যে নিয়মটা আমরা শিখলাম যে নিচের অংশটা শেষ বর্ণ দ্বারা হবে আর উপরের অংশটা হবে প্রথম বর্ণ দ্বারা। শুধু এই প্রথম তিনটা বর্ণে একটু ব্যতিক্রম ছিল, সেটা আমরা শিখি ক খ গ, ত থ দ, প ফ ব। এর পরবর্তী আমরা যে বর্ণগুলা দেখতে পাচ্ছি, নিউন বলেন মিউম বলেন, এটা হচ্ছে নিচের অংশ। প্রত্যেকটা বর্ণের নিচের অংশ তো আগেই ক্লিয়ার করে দিয়েছি, সর্বশেষ অক্ষরটাই নিচের অংশ আর সর্বপ্রথম অংশ উচ্চারণটাই হবে উপরের অংশ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে আপনি যদি বলেন নিউন, এই যে লিখেন নিউন, তাহলে দেখেন সর্বশেষ অক্ষর দন্তন্য ন। তাই ওই যে ত্রিভুজের নিচে দেখেন দন্তন্য ন আছে, অর্থাৎ শেষ অক্ষর দ্বারা নিচের অংশ ফিল আপ হলো আর প্রথম অক্ষর দ্বারা উপরের অংশ ফিল আপ হবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম নিউন বর্ণটা সেম, তারপরে মিউম বর্ণটাও সেম। এবার আসেন পরবর্তী বর্ণে চলে যাই, ঠিক আছে? পরবর্তী বর্ণ আপনারা একটু দেখতে পাচ্ছেন, খেয়াল করেন। এই বর্ণ দুটাকে আলাদাভাবে শিখতে হবে। এই বর্ণ দুটো আমরা একটু কেটে দিব, ঠিক আছে? এই বর্ণ দুটো আমরা একটু আলাদাভাবে শিখবো। এই বর্ণ দুটাকে আমরা একটু সাইডে লিখে নিই। এই বর্ণ দুটো একটু আলাদাভাবে শিখবো। এই বর্ণ দুটো একটু ব্যতিক্রম আছে, যার কারণে এটাকে আমি আলাদাভাবে লিখে নিলাম, ঠিক আছে? এরপরে আসেন, আমরা এটিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে রিহুল বর্ণটা আছে। তাহলে আমি একটু আগে কি নিয়ম বললাম? একটু আগে আপনাদেরকে কিন্তু নিয়ম বললাম কি, যে শেষ অক্ষর দ্বারা হবে নিচে, তাহলে শেষ অক্ষর কি ল, তাই এই বর্ণ অনুযায়ী এখানে হবে ল। আর প্রথম অক্ষর দ্বারা কি হবে? উপরে হবে র। র। পরবর্তী বর্ণ চলে যায়। তাহলে এটাকে একটু আমি এই পাশে ত্রিভুজ দ্বারা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঘিচিমিচি হবে না। তাহলে সর্বশেষ অক্ষর ত, তাই নিচে হলে হবে ত। আর সর্বপ্রথম অক্ষর দন্ত স, তাই এখানে হবে দন্ত স। এরপরে আসেন আমরা এইদিকে একটু যাই। এই বর্ণটা দেখতে পাচ্ছেন কিউব। এই কিউব বর্ণে দেখেন, লক্ষ্য করে দেখেন, আমি একটা ত্রিভুজ আঁকাই। সর্বশেষ অক্ষর ক, তাই নিচে হলে হবে ক। সর্বপ্রথম অক্ষর খ, তাই প্রথমে আর শেষে যেটি হয় খ হবে। এরপরে আরেকটা বর্ণ দেখতে পাচ্ছেন থিউত। এটা যদি আমরা ত্রিভুজ আঁকাই, সর্বশেষ অক্ষর ত, তাই নিচে বসলে হবে ত। আর সর্বপ্রথম অক্ষর থ, তাই প্রথমে বসুক আর শেষে মাঝে যেখানে বসুক থ হবে। এরপরে দেখতে পাচ্ছেন ফিউব। এই ফিউব বর্ণটার দিকে একটু লক্ষ্য করেন, আমি একটা ত্রিভুজ আঁকাই দিই। তাহলে এই ফিউবের সর্বশেষ অক্ষর প, তাই এটা নিচে বসলে হবে প। আর সর্বপ্রথম যেহেতু সেই একটু এখানে ফ, সর্বপ্রথম অক্ষরটা ফ, তাই ফ। এবার হিউদ বর্ণটার ক্ষেত্রে আসেন। হিউদ বর্ণ তো আমরা একটু ত্রিভুজ আকার দিই, সর্বশেষ অক্ষর ত, তাই নিচে বসলে হবে ত। সর্বপ্রথম অক্ষর হ, তাই উপরে যেখানে বসুক হ হবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি। আমরা প্রথমে একটু লক্ষ্য করে দেখেন, আমরা প্রথমে তিনটা বর্ণ শিখছি, গিয়ুক, দ্বিগুত আর বিয়োগ, একটু ব্যতিক্রমী ভাবে। কেমন? ক খ গ, ত থ দ, প ফ ব। কিন্তু দেখেন এখানে তিনটা জায়গা, তিনটা পজিশন, তিনটা সাউন্ড। নিচে এক সাউন্ড, প্রথমে এক সাউন্ড, শেষে এক সাউন্ড, এই তিনটা বর্ণে। কিন্তু বাকি যে বর্ণগুলো আমরা শিখলাম, এই বর্ণগুলোর কিন্তু নিচে সাউন্ড সর্বশেষ অক্ষর দ্বারা, আর উপরে দুইটা পজিশন কিন্তু একই রকম। উপরে দুইটা পজিশন এ প্রথম বর্ণ দ্বারা, ঠিক আছে? ওই বর্ণটা উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষর যা হবে সেটা হবে নিচের পজিশনের সাউন্ড, আর সর্বপ্রথম যে বর্ণটা হবে সেটা হবে উপরের পজিশন গুলোর সাউন্ড। তেমনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উপরে দন্ত দুই জায়গাতেই দন্ত ন, কারণ এই বর্ণের প্রথমে আছে দন্ত ন এবং শেষেও আছে দন্ত ন, যার কারণে শেষ অক্ষর দন্ত ন। তার মানে এই বর্ণটা সব জায়গাতেই দন্ত ন। এরপরে মিউম বর্ণের প্রথমে আছে ম, তাই উপরে দুইটা জায়গাতেই আছে ম, ভালো করে খেয়াল করেন। এবং সর্বশেষ অক্ষর ম, তাই নিচে আছে ম। সেই অনুযায়ী আসলে প্রথমে শেষে দুই জায়গাতেই ম থাকার কারণে তিনটা পজিশনে হয়ে গেছে ম। তবে ইয়ং বর্ণটা শুধুমাত্র নিচে বসলে কি সাউন্ড দিবে? এই 1900 সাউন্ডটা দিবে। উপরে যেখানেই বসুক সাউন্ড দিবে না, তাই আমি ইয় এই শব্দটা কেটে দিলাম। অর্থাৎ বোঝাতে চাচ্ছি ইয়ং বর্ণটা শুধু নিচে বসলে ই 1900 সাউন্ড দিবে, আর উপরে বসলে কোন রকম সাউন্ড দিবে না। সেই অনুযায়ী আমরা একটু লক্ষ্য করে দেখেন, এখানে রিউল বর্ণটা উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর র, তাই উপরের দুইটা পজিশনেই হলো র। আর সর্বশেষ অক্ষর ল, তাই নিচের হলো ল। এর সিয়ত বর্ণটা দেখেন, প্রথম অক্ষর দন্ত স, তাই উপরে সব জায়গাতেই হলো দন্ত স। সর্বশেষ অক্ষর ত, তাই নিচে হলো ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি খিউক বর্ণটা, একটু লক্ষ্য করে দেখেন। এই যে খিউক বর্ণটা, এই খিউক বর্ণটার প্রথম অক্ষর খ, তাই উপরের দুইটা পজিশনেই হলো কি খ। এরপরে দেখেন সর্বশেষ অক্ষর ক, তাই নিচের পজিশনে হলো ক। এরপরে দেখেন থিউত বর্ণটা, থিউত বর্ণের প্রথম অক্ষর থ, উপরের দুইটা পজিশনেই থ এবং সর্বশেষ অক্ষর ত, তাই নিচের অক্ষর হলো ত। এর ফিউ বর্ণের প্রথম অক্ষর ফ,
উপরে দুইটা জায়গাতেই ফ, এবং নিচে দেখেন সর্বশেষ অক্ষর প, তাই নিচের অক্ষর প। ইউথ বর্ণের প্রথম অক্ষর হ, তাই উপরে দুইটা জায়গাতেই হ, এবং সর্বশেষ অক্ষর ত, তাই নিচে ত। এবার আসেন আমরা এই যে এখানে যে জিউত বর্ণটা দেখতে পাচ্ছি, এই জিউত বর্ণটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, যে এই ব্যতিক্রম হওয়ার কারণে আমরা এইটাকে আর কি কি করব, আমরা এই যে এখানে যে ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা এখানে যে তিনটা বর্ণ প্রথমে শিখছি, যে গিয়ুক বর্ণটা, আমরা এই তিনটা বর্ণের সাথে এটাকে আর কি মিলাই নিতে পারি। কারণ খেয়াল করে দেখেন, যেহেতু এখানে তিনটা আছে ব্যতিক্রম, তাহলে এই ব্যতিক্রম তিনটার সাথে আমরা কিন্তু মনে করেন যে আবার ব্যতিক্রম দুইটা দিয়ে দিতে পারি। তো ব্যতিক্রম দুইটা দিলে কি হবে একটু লক্ষ্য করে দেখেন, আমি এই ব্যতিক্রমটা দিয়ে দিলাম। ব্যতিক্রম যদি দিয়ে দেন, তাহলে এই যে আমি একটু লিখে দিই এখানে জিউত, বর্ণটার নাম হচ্ছে জিউত, জিউত। আর আরেকটা বর্ণ আছে, সেই বর্ণটার নাম হচ্ছে সিউত। কেমন ব্যতিক্রম একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি এই দুইটা বর্ণের একটু ত্রিভুজ আকার দিই, তাহলে ত্রিভুজ আকার দিলে কি সাউন্ড দেয়? কারণ আমরা নিচের অংশের সাউন্ড তো ক্লিয়ার হয়ে গেছে, দুইটা বর্ণের ত্রিভুজ আকার দিলাম, তাহলে এখানে সর্বশেষ অক্ষর ত, তাই নিচে বসলো হবে ত। এটারও সর্বশেষ অক্ষর ত, তাই নিচে বসলো হবে ত। এবার আসেন এই জিউত বর্ণ যেটা আছে, এই জিউত বর্ণটা যদি প্রথমে বসে, তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এটা সাউন্ড দেবে হচ্ছে ঝ। আর এটা যদি শেষে বা মাঝে বসে, তাহলে এটার উচ্চারণ দেবে বর্গীয় জ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, অর্থাৎ তিনটা তিন রকম কিন্তু কোনো মিল নাই। যেমন আমরা গিউ বর্ণ দেখছিলাম ক খ গ মিল আছে, তারপর দ্বিগুদ দেখছিলাম ত থ দ মিল আছে, তিনটা আলাদা হলেও মিল আছে, প ফ ব আলাদা হলেও মিল আছে, কিন্তু এখানে তিনটা আলাদা কিন্তু কোন রকম মিল নাই। তাহলে এই জিউত বর্ণের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন, নিচে বসলে ত, সে নিচে সাউন্ড আপনারা ক্লিয়ার আমার মনে হয়, প্রত্যেকটা বর্ণেরই শেষ অক্ষর নিচের অক্ষর, এখানে কোনো পার্থক্য আর নেই। তবে প্রথমে শেষে বা উপরে যে পজিশন গুলোতে একটু পার্থক্য হতে পারে। যেমন জিউত বর্ণে প্রথমে বসলে ঝ, আর মাঝে বা শেষে বললে বর্গীয় জ। এবার আসেন জিউত বর্ণ যদি প্রথমে বসে তাহলে হবে ছ, আর যদি মাঝে বা শেষে বসে তাহলে ছয়ে ছয়ে সাউন্ড হবে, ছয়ে ছয়ে। ঠিক আছে, আর নিচে বসলে তো আপনারা ক্লিয়ার। তাহলে এই যে একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখানে দেখলাম প্রথমে যে তিনটা বর্ণ আছে একটু ব্যতিক্রম, এর সাথে আমরা এই বর্ণ দুটাকে অ্যাড করে নিব। তাহলে প্রথম তিনটা হচ্ছে ব্যতিক্রম, আর এই দুইটা ব্যতিক্রম। আর বাকিগুলার নিয়ম হচ্ছে কি, সর্বপ্রথম অক্ষরটা উপরের সব জায়গার সাউন্ড, সর্বশেষ অক্ষরটাই মনে করেন যে নিচের সাউন্ড। অর্থাৎ বাকি যে বর্ণগুলো মিলে আমাদের টোটাল বর্ণ ছিল 14টা, 14টার মধ্যে আমরা 5টা শিখলাম। তাহলে 14টার মধ্যে 5টা বাদ দিলে বাকি থাকে হচ্ছে 9টা। এই 9টা বর্ণ উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর যেটা দ্বারা সেটা হচ্ছে উপরে সাউন্ড, উপরে প্রথমে বসুক, শেষে বসুক, মাঝে বসুক, সব জায়গাতেই একই সাউন্ড। প্রথম অক্ষর অর্থাৎ একটা বর্ণ উচ্চারণ করতে গিয়ে যেটা দ্বারা সেইটাই মনে করেন যে আহ উপরে সব জায়গার সাউন্ড। যেমন আমি যদি এখানে আবার রিউলটা লিখি, তাহলে লক্ষ্য করে দেখেন রিউল। আমি যদি রয়সি হসাউ ল রিউল লিখি, তাহলে প্রথম অক্ষরটা কি র, তাই উপরে এই যে ত্রিভুজ যদি আঁকাই দিই, তাহলে উপরে যেখানেই বসুক র হবে, মানে প্রথম অক্ষরটা উপরে সব জায়গার পজিশন, আর শেষ অক্ষরটা হচ্ছে নিচে। এভাবে আমি বোঝাতে চাচ্ছি এখানে যা আছে সবগুলোই। তাহলে এই দুটা তো আমি ওখানে গিয়ে বোঝালাম। তাহলে আমার মনে হয় যে আপনারা মোটামুটি আর কি একটা ধারণা পাইছেন যে এই বর্ণগুলা কোথায় গিয়ে কি ধরনের সাউন্ড দিয়ে থাকে। আমার মনে হয় আপনাদের একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি একটু উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখাই দিই, যেমন আমরা আপনাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, সব একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি এই বিউপের সাথে আকার দিই, কারণ বিউপ প্রথমে বসলে হয় ফ, আমরা শিখছি প ফ ব। প হচ্ছে নিচে সাউন্ড, ফ হচ্ছে প্রথমে, আর ব হচ্ছে শেষে, তাহলে প ফ। তাহলে প্রথমে বসলে হয় ফ, তার সাথে যেহেতু এখানে আকার আছে, তাহলে ফ আকারে ফা, ফ আকারে ফা, ফ আকারে ফা। আর দ্বিগুত, আপনারা জানেন দ্বিগুতের উচ্চারণ হয় ত থ দ, অর্থাৎ শেষে বসলে হয় দ, নিচে বসলে ত, তারপর প্রথমে বসলে থ, শেষে বসলে দ, ত থ দ। অর্থাৎ আমরা সবসময় এটা বলি কি, ক খ গ, নিচ থেকে ক খ গ, নিচ থেকে প্রথম তারপর শেষ, ক খ গ, ত থ দ, প ফ ব। সেই অনুযায়ী দ্বিগুতের উচ্চারণ হয় দ, তার সাথে আকার লাগা দিলে দা, ফাদা, ফাদা, ফাদা। ঠিক আছে, এভাবে আপনারা উচ্চারণ করবেন। আবার এটাকে যদি আমরা উচ্চারণ করি ফিউপের সাথে আকার ফা, ফিউপের সাথে আকার দিলে কি হয়, ফ আকারে ফা, ফ আকারে ফা। আবার এই ফিউপটা যদি নিচে দিই, আপনারা জানেন, সরি এটা বিউপ, এই বিউপের সাথে আকার দিলে ফ আকারে ফা। হ্যাঁ, বিয়োগের প্রথমে বসলে হয় ফ, তাহলে দেখেন বিয়োগের উচ্চারণটা প ফ ব,
প, ফ, ব। প্রথমে বসলে ফ, কিন্তু নিচে বসলে কি হয়? প। তাহলে সেই অনুযায়ী এখানে হয় ফা, ফাপ, ফাপ। এই, ঠিক আছে? এরপরে খেয়াল করেন, আমরা যদি আরো বেশ কিছু শব্দ শিখি, যেমন একটা শিখি ও, এটা একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ হচ্ছে ও, তার সাথে দ্বিগুৎ যদি লাগা দেন, তাহলে দ্বিগুৎ শেষে বসলে কি হয়? ত, থ, দ, অর্থাৎ শেষ পজিশনে দ হয়। দ লিখলাম, তার সাথে যদি একটা আকার দেন, তাহলে দ এর সাথেও একটা আকার হবে। তাহলে ওদা, 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 ওদা। ঠিক আছে? এরপরে আরেকটা বর্ণ যদি লেখেন, এই দ্বিগুৎ, আপনারা জানেন দ্বিগুৎ প্রথমে বসলে হয় থ, তার সাথে যদি আকার দেন তাহলে থ আকার থা। হ্যাঁ, তারপরে রিউল, এই রিউলটা খেয়াল করেন, রিউল বর্ণটা উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর র, তাই উপরে যেখানেই বসুক এটা হবে র। তাহলে র দিয়ে দিলাম, তার সাথে যদি এই রিউলের সাথে হিসি দেন তাহলে র এর সাথেও হিসি দিতে হবে, থারি। ঠিক আছে? এভাবে মনে করেন যে আপনাদের বর্ণগুলা উচ্চারণ করতে হবে। আবার আসেন আমরা আরো উদাহরণ দেখি, সেটা হচ্ছে দেখেন এই সিয়ত, এই সিয়ত বর্ণটার প্রথম অক্ষর হচ্ছে দন্ত স, তাই যেখানে উপরে যেখানে বসুক দন্ত স সাউন্ড দিবে। তাহলে দন্ত স, এই সিয়তের সাথে আকার, তার মানে দন্ত সয়ের সাথেও আকার। তারপর দ্বিগুৎ, আপনারা জানেন দ্বিগুৎ মাঝে বসুক বা শেষে বসুক, তাহলে সেটা উচ্চারণ দেয় ত, থ, দ, তার মানে দ দেয়। তাহলে আমি এখানে দ লিখতে পারি, তার সাথে যদি আকার দেন তাহলে দ এর সাথে আকার। তারপর যদি আমি রিউল দিই, রিউল বর্ণ উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর র, তাই উপরে যেখানে বসুক র দিবি, তাহলে র লিখতে পারি। আর তার সাথে যদি হিসি দিই তাহলে র এর সাথেও হিসি হবে, সাদারি। এই সাদারি মানে কিন্তু মই। ঠিক আছে? এরপর আরেকটা বর্ণ যদি লিখি আমরা এখানে ও, খেয়াল করে দেখেন এটা একটু পূর্ণাঙ্গ স্বরবর্ণ ও। তারপর সাথে যদি হিউত লিখি, তাহলে হিউতে আপনার কি হয়? হ হয়। তার সাথে যদি হুস্যুকার দিই, ভালো করে খেয়াল করেন, তাহলে হয়ের সাথে হুস্যু হয়, ওহো। ওহো মানে হচ্ছে বিকেল। ঠিক আছে? তারপরে আরেকটা বর্ণ যদি লিখি, এটা একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ যেটার নাম হচ্ছে অ। তার সাথে বিয়োগ, বিয়োগ আপনারা জানেন যে শেষে বসলে কি হয়? প, ফ, ব। তার মানে শেষে বসলে হয় ব। তাহলে ব লিখলাম, আমি ব লিখলাম। এর সাথে যদি বিয়োগের সাথে হুস্যু দেন তাহলে বয়ের সাথেও হুস্যু। অবু, অবু মানে জেলে। অবু মানে কি? অবু মানে জেলে। তাহলে আপনারা বিষয়টা আমার মনে হয় যে এই যে আমরা 14টা ব্যঞ্জন বর্ণ শিখলাম, মৌলিক যে 14টা ব্যঞ্জন বর্ণ, এই 14টা ব্যঞ্জন বর্ণ আমার মনে হয় যে আপনারা যদি নামটা মুখস্থ করতে পারেন, তাহলে বাকি নিয়মগুলো আপনাদের কাছে পানি হয়ে যাবে। কারণ এর যে 14টা নাম, নামটার সাথে কিন্তু এর বাকি উচ্চারণ বিভিন্ন পজিশনে গিয়ে যে বিভিন্ন রকম হয়, এটা কিন্তু অনেকাংশেই জড়িত আছে। ঠিক আছে? তো আমি মনে করি আপনারা সর্বপ্রথম এই নামটা সুন্দর করে মুখস্থ করবেন। করার পরে এই নামটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বর্ণের শেষ অক্ষর যেটা হচ্ছে সেটা কিন্তু নিচে সাউন্ড দিচ্ছে। এখান থেকে আমরা 5টা বর্ণকে আলাদা করে ফেলবো। একটা বর্ণ হচ্ছে গিয়ুক, একটা বর্ণ হচ্ছে দ্বিগুৎ, একটা বর্ণ হচ্ছে বিয়োগ। এই বর্ণগুলো কি সাউন্ড দিচ্ছে? গিয়ুক দিচ্ছে ক, খ, গ, অর্থাৎ নিচ থেকে আমি বলতেছি, প্রথমে নিচে, তারপরে প্রথমে, তারপরে শেষে, নিচে প্রথমে শেষে, তাহলে ক, খ, গ। এবার দ্বিগুৎ থেকে ত, থ, দ। বিয়োগ থেকে প, ফ, ব। এই যে 3টে শেষ হয়ে গেল। এরপরে জিউত বর্ণটা আপনারা জানেন, সর্বশেষ অক্ষর ত, তার নিচে বসলে ত, প্রথমে বসলে ঝ, বা শেষে বা মাঝে বসুক বর্গীয় জ হয়। এরপরে আমরা দেখতে পাইছি সিউত যে বর্ণ, এই সিউত বর্ণ সর্বশেষ অক্ষর ত, তাই নিচে বসলে ত, প্রথমে বসলে হয় স, আর শেষে বসলে ছয়ে ছয়ে, মাঝে বা শেষে যেখানে বসুক ছয়ে ছয়ে উচ্চারণটা দেয়। এই 5টা একটু ব্যতিক্রম মুখস্থ করবেন। বাদ বাকি যে বর্ণ 9টা আছে, এই 9টা বর্ণ কি করবেন? ওই উচ্চারণ করতে গিয়ে প্রথম অক্ষর যা, তাই উপরে বসলে সেই সাউন্ডটা দিবে, আর শেষ অক্ষর যা, নিচে বসলে সেই সাউন্ড দিবে। ওগুলা তো একদমই ক্লিয়ার, নামের সাথে সম্পূর্ণ একদম জড়িত। উচ্চারণ করতে গিয়ে নাম যদি আপনি মুখস্থ করেন, তাহলে উচ্চারণ করতে গিয়ে তো প্রথম অক্ষর কি আসতেছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে উপরে যেখানে বসুক ওই অক্ষরটাই দিবে, আর নিচে যেখানে বসুক শেষ অক্ষরটা দিবে। এই হচ্ছে মনে করেন যে আপনাদের ব্যঞ্জন বর্ণের যে মৌলিক রূপটা ছিল সেটার আর কি বিভিন্ন জায়গায় আর কি সাউন্ড বিভিন্ন রকম। তবে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন জায়গায় আপনাদেরকে প্রথমে নামটা মুখস্থ করবে এবং আপনাদেরকে একটা সাউন্ড শিখাবে এবং কিছুদিন পরে আবার পরিবর্তন করে দিয়ে বলবে এটা এখানে বসলে এরকম, ওখানে বসলে এরকম, ওখানে। তবে আমরা কিন্তু প্রথম ক্লাসে একদম নামের সাথে সম্পৃক্ত রেখে এটা কিন্তু আমরা একদমই শিখে ফেলতে পারি। তাই আমি প্রথমে বলেছিলাম যে আপনারা শুধুমাত্র নামগুলো মুখস্থ করবেন, আর নামগুলো মুখস্থ করলে বাকিটা কোথায় গিয়ে কি সাউন্ড দিবে একটা বর্ণ, সেটা টেকনিকের মাধ্যমে অটোমেটিক আপনার মাথায় কি হয়ে যাবে? ঢুকে যাবে। ঠিক আছে? তারপরেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লাসটি আবারও দেখে নেবেন, তাহলে বিষয়টি আপনাদের জন্য সহজ হবে। তাই আজকে আর না, আজকে এখানেই আমি শেষ করছি। তার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।